আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্ট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয় আলোচনা করব, অর্থাৎ আপনার প্রস্তুতিকে সেই এলিট স্তরে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ভিন্নধর্মী ও উচ্চমানের একটি অ্যানালাইসিস দেওয়া হলো। আশা করি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, প্রসিদ্ধ বর্তিকা শব্দটির সঠিক অর্থ কী? সঠিক অর্থ হচ্ছে অপশন ক হচ্ছে সঠিক উত্তর, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করছে। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করছে। আমরা ব্যাখ্যাটা দেখব। এটি একটি বহুল প্রচলিত এক কথায় প্রকাশ। অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু রূপ যেগুলো প্রায় পরীক্ষায় আসে এগুলো আমরা একটু জেনে নিব। যার স্বামী মারা গেছে তাকে আমরা এক কথায় বলি কি? বিধবা। যে নারী নিজে স্বামী বরণ করে তাকে আমরা বলি এক কথায় স্বয়ংবরা। যে যার বিয়ে হয়নি তাকে বলি আমরা অনুরা। নেক্সট কোশ্চেন, উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক। কিভাবে? উদ্যোগশ্বাস, যেখানে আমরা এটি একটি ব্যঞ্জন সন্ধি নিয়ম। যাক আমরা জানি যে ত বা দ এর পরে যদি তালেবস্য থাকে তবে ত বা দ এর স্থলে কি হয়? চ বসে, এবং তালেবস্যর স্থলে কি বসে? স বসে। আমরা ব্যাখ্যাটা দেখি। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ত বা দ এর পরে যদি তালেবস্য থাকে তবে ত বা দ এর স্থলে কি বসবে? চ বসবে। আর তালেবস্য এর স্থলে কি বসবে? স বসবে। সুতরাং উদ্যোগশ্বাস, উচ্ছ্বাস। আশা করি বিষয়টা ক্লিয়ার। একটা কথা বলে রাখা ভালো, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষার বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল অথবা এসএমএস করতে পারেন। নেক্সট কোশ্চেন, বিভক্তিহীন নামপদকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ক, প্রাতিপদিক। আমরা বিভক্তিহীন নামপদ বা বিভক্তিহীন নাম শব্দ বা নামপদকে প্রাতিপদিক বলা হয়। যেমন হাত, বই, কলম, এদের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই। যেহেতু বিভক্তি যুক্ত নাই তাকে আমরা কি বলি? প্রাতিপদিক। মরদ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, জেনে না। আমরা এর ব্যাখ্যাটা দেখব। মরদ একটি ফার্সি শব্দ যার অর্থ হলো কি? পুরুষ। এর সঠিক ব্যাকরণগত বিপরীত লিঙ্গ হলো জেনে না বা মহিলা। একইভাবে আরবি শব্দ মর্দ এর বিপরীত হয় ঐরত। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য এক্সপ্রেশন বটম লাইন? বটম লাইনের মিনিংটা কি? আমরা জানি এর মিনিং হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, দ্য এসেনশিয়াল পয়েন্ট। অর্থাৎ বটম লাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডিয়মস যার মূল অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা মূল কথা। আমরা বলি না যে বটম লাইন। বটম লাইন মানে হচ্ছে দ্য এসেনশিয়াল পয়েন্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা মূল কথা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য রেস্ট অব দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট। ব্যাখ্যাটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে দ্য রেস্ট অফ বসে। নির্দিষ্ট করে বোঝাতে দ্য রেস্ট অফ বসে, যেহেতু মানি একটি কি? আনকাউন্টেবল নাউন, সুতরাং এরপরে অবশ্যই বার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। আমরা জানি বার্বের শেষে যদি সাহায্যকারী বার্বগুলা কোনগুলো সিঙ্গুলার? যেগুলো শেষে এস আছে এগুলো হলো সিঙ্গুলার। যেমন ইজ শেষে এস আছে এই জন্য এটা সিঙ্গুলার। হ্যাজ এটা এস আছে শেষে এই জন্য সিঙ্গুলার। যেমন ওয়াজ এটা হচ্ছে কি? সিঙ্গুলার। তার মানে কি? নির্দিষ্ট করে বোঝাতে দ্য রেস্ট অফ বসে, যেহেতু মানি একটি আনকাউন্টেবল নাউন তাই এরপরের বার্বটি সবসময় কি বসবে? সিঙ্গুলার বসবে। দ্য রেস্ট অফ দ্য মানি যেহেতু হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার, বিন স্পেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি থ্যাংক ইউ। যেহেতু থ্যাংক ইউ এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ, সরাসরি থ্যাংক ইউ থাকলে আমরা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের পরে থ্যাঙ্কড মি বসাবো, অবজেক্ট বসাবো। খালি শুধু এটা আমরা জানি যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। হি যেহেতু সাবজেক্ট, এর যেহেতু থ্যাংক ইউ কথাটা উল্লেখ আছে, এর জাস্ট থ্যাংকের সাথে ইডি যুক্ত করব, থ্যাঙ্কড, তারপরে অবজেক্ট বসাই দেব, হি থ্যাঙ্কড মি। আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি। রিপোর্টেড স্পিচ সরাসরি থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের পরে সরাসরি থ্যাঙ্কড বসিয়ে অবজেক্ট বসাতে হয়। যেমন গঠনটা হলো সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার 3 গুণ থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 5 বেশি হয়, সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 20। একটা সংখ্যা 3 গুণ, ধরে একটা সংখ্যা হলো এক্স, এর সাথে 3 গুণ তার মানে কত? 3x। 3x এর সাথে 15 বিয়োগ, তাহলে 15 সমান সমান কত?
15 বিয়োগ করলে বিয়োগফল উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। উক্ত সংখ্যা মানে যে আমরা এক্স ধরছি, তাহলে দ্বিগুণ, তার মানে 2x প্লাস কত 5 বেশি, তাহলে +5। এখন আমরা যা পাবো তাই হচ্ছে সঠিক উত্তর। আমি আবার সংখ্যাটা করে দিয়েছি এখানে। মনে করি সংখ্যাটি কত এক্স, তাহলে প্রশ্ন মতো হইলো কত 3x প্লাস মাইনাস 15, ওই যে আমি যেটা লিখছি ইকুয়াল টু 2x প্লাস 5। তাহলে এক্স এক্স গেলে 3x থেকে 2x এক্স এক্স একসাথে, আর সংখ্যাগুলো সমান সমানের এই পাশে আসবে। তাহলে 3x থেকে 2x গেলে x সমান সমান কত 15 প্লাস কত 20। খুবই ইজি, আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তার সুদে আসলে 1400 টাকা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 1000 টাকা। আমরা জানি, আমি এখানে অঙ্কটা করে দিয়েছি, আমরা জানি আসল মূলধন পি হলে মোট সুদ কত আই ইজ ইকুয়াল টু 100 পি ইন্টু এন আর। এখানে এভাবে আমরা বসাবো, বসায় ক্যালকুলেশন করে আমি অঙ্কটা করে দিয়েছি, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। 5টি সংখ্যার গড় 46, প্রথম 4টি সংখ্যার গড় 45 হলে পঞ্চম সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 50। আমরা এই অঙ্কটা করছি, এখানে করে দিয়েছি অবশ্য। ব্যাখ্যাটা দেখব, 5টি সংখ্যার মোট সমষ্টি, তাহলে 5টি সংখ্যার সমষ্টি যদি 46 হয়, তাহলে 46 গুণ 5 সমান সমান 200 কত 30। আবার প্রথম 4টি সংখ্যার মোট সমষ্টি, যেহেতু প্রথম 4টি সংখ্যার মোট সমষ্টি কত আমাদের 45, তাহলে 45 গুণ ইন্টু 4 সমান সমান কত 180। এখন এটা থেকে এটা বাদ দিলে যা থাকবো সেটা হচ্ছে উত্তর। একটি ত্রিভুজের ভূমি এত সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খুবই সহজ অঙ্ক। হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হাফ যেহেতু ভূমির মান দেওয়া আছে, উচ্চতার মান দেওয়া আছে, যেগুলো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। যেমন আমি অঙ্কটা এখানে করে দিয়েছি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে কত 8, কাটাকাটি করলে আসে হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। সমাজসেবা অধিদপ্তরের অধীন নিরাপদ হেফাজতিদের জন্য আবাসন পরিচালনা করা হয়, এটি প্রধানত কাদের জন্য? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, আদালত কর্তৃক সুরক্ষার প্রয়োজন এমন নারী, শিশু ও কিশোর। আমরা ব্যাখ্যাটা দেখব, বিভিন্ন মামলায় বিচারাধীন বা উদ্ধারকৃত নারী ও শিশুদের জেলখানার নেতিবাচক পরিবেশ থেকে দূরে রেখে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য সমাজসেবা অধিদপ্তর সেফ হোম বা নিরাপদ হেফাজত কেন্দ্র পরিচালনা করে। জাতিসংঘের কোন অনুচ্ছেদ বা চার্টারে সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারের কথা স্পষ্ট করে বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন খ এবং অপশন গ, অর্থাৎ অনুচ্ছেদ 22 এবং অনুচ্ছেদ কত 25, উভয় হচ্ছে সঠিক উত্তর। আমরা এর ব্যাখ্যাটা দেখব, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের অনুচ্ছেদ 22 সামাজিক নিরাপত্তার অধিকার এবং অনুচ্ছেদ 25 জীবনযাত্রার মান ও সামাজিক সুরক্ষা, এ বিষয়ে গভীর আলোকপাত করা হয়েছে, যা সমাজসেবার মূল দর্শনের সাথে যুক্ত। সমাজসেবা অধিদপ্তরের ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশনের প্রকল্পের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সামাজিক নিরাপত্তা ভাতার অর্থ G2P পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর মোবাইলে পাঠানো। আমরা এর ব্যাখ্যাটা দেখব, সিটিএম বা ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও মোবাইল ব্যাংকিং নগদ বিকাশের মাধ্যমে সরাসরি গভর্নমেন্ট টু পারসন মানে G2P মডেলে পাঠানো হয়, যাতে দুর্নীতি ও ভোগান্তি দূর হয়। বাংলাদেশ গেজেটে প্রকাশিত জাতীয় শিশু নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 2011 সালে। ব্যাখ্যাটা আমরা দেখব, বাংলাদেশের শিশু অধিকার রক্ষা ও বিকাশের জন্য সর্বশেষ জাতীয় শিশু নীতি হচ্ছে 2011 প্রণয়ন করা হয়, তবে এই নীতির আলোকেই পরবর্তীতে শিশু আইন 2013-তে পাশ করা হয়েছিল। এটাও খুব মনে রাখার একটা বিষয়, জাতীয় শিশু নীতি হচ্ছে 2011-তে প্রণয়ন করা হয়, আর এই নীতির আলোকে পরবর্তীতে শিশু আইন হচ্ছে 2013-তে পাশ করা হয়েছিল। পরীক্ষায় নীতি মানে পলিসি বা আইন দুটির সাল আলাদা করে মনে রাখা জরুরি। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষার বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফটি পেতে যোগাযোগ করুন। আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা SMS করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।